মানে নেগেটিভ রোলের প্রতি আসলে আমার একটা সিম্প্যাথি কাজ করে। সো এখানে একটা এজেন্ট ক্যারেক্টারে আমি থাকতেছি, একটা সারপ্রাইজ থাকলো, সব কথা একবারে না বলি। সত্যি বলতে আমার কো-আর্টিস্টের সাথে আমার সম্পর্কটা খুব স্মুথ। আমার কোনো ছেলে বন্ধু নেই। আমি সবসময় বিপদ থেকে একটু দূরে থাকতে পছন্দ করি। তার সাথে আসলে সম্পর্কের গভীরতাটা কতটুকু হলে এইসব জায়গায় আসলে তাকে ইনভলভ করা যায়। না, ভালো মানুষ তো বেশি দিন বাঁচে না, তুমি অনেকদিন বাঁচবা। যেমন আমরা এই মিডিয়াটাকে বা এই শিল্পটাকে ভালোবাসি, এটা আমাদের প্যাশন। কিছু গল্প এরকম থাকে সেগুলো শুধু আপনাদেরও না আমাদেরও। ওনারা হয়তো চেনেন না, জানেন না, হুট করে সে একটা কমেন্ট করে দিলেন। আচ্ছা, আমরা যে প্রজেক্টটা করছি ওটার নাম হচ্ছে ডার্ক শ্যাডো। এটা একটা অ্যাকশন জনরার কাজ। তো জাস্ট অ্যাকশন জনরা বললে সেটা ভুল হবে, কারণ এই গল্পটা আসলে এইটার মধ্যে ইমোশন আছে, ফ্যামিলি ড্রামা আছে। আসলে গল্পটা হচ্ছে দুইটা বিজনেস ফ্যামিলির গল্প, দুইটা বিগ বিজনেস ফ্যামিলি, তাদের মধ্যে হচ্ছে রাইভালরি। এবং সেখানে একটা ছেলে তার ফ্যামিলিকে সেভ করার জন্য বা তার ফ্যামিলির লিগেসি সেভ করার জন্য কতটুকু ভায়োলেন্ট হতে পারে, কত দূর যেতে পারে, সেটা আসলে গল্প। আচ্ছা, আমি যে ক্যারেক্টারটা প্লে করছি সেটার নাম হচ্ছে জয় শিকদার। তো একটা ছেলে আসলে তার ফ্যামিলির লিগেসি রক্ষার্থে অথবা তার ফ্যামিলিকে সেফ রাখার জন্য কত দূর পর্যন্ত যেতে পারে, কতটা ভায়োলেন্ট হতে পারে, সেটারই গল্প এটা। এবং এই ক্ষেত্রে আসলে অ্যাকশনটা জাস্টিফাইড। সো এরকম কোনো অ্যাকশন গল্প না যেখানে অনলি জাস্ট ধুমধারাক্কা অ্যাকশন। আর গল্পটা যখন আমি ফার্স্ট শুনি, তো আমার এটাই মনে হয় যে বাংলাদেশে এরকম গল্প আসলে আগে হয়নি, যেখানে অ্যাকশনের সাথে সাথে ইমোশন অথবা অন্যান্য যে ড্রামাটিক পার্টগুলো আছে সেগুলোকেও আসলে মাথায় রাখা হয়েছে। তো আমি আশা করি এই গল্পটা মানুষের ভালো লাগবে এবং দর্শকদেরকে অবশ্যই অনুরোধ করবো যে যখন গল্পটা রিলিজ হবে দেখবেন। সেখানে আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি সেটাও একটা খুব ভালো ক্যারেক্টার। সত্যি বলতে আমার কো-আর্টিস্টের সাথে আমার সম্পর্কটা খুব স্মুথ, বাট আমাদের যোগাযোগটা কম। কাজের বাইরে হয়তো আমরা হয় না যে আড্ডা দেওয়ার যে ব্যাপারটা, পার্সোনালি একজন একজনকে জানা, সেই জায়গাটা আসলে সুযোগটা আমাদের হয় নাই। ভবিষ্যতে হয়তো আমরা কখনো গল্প হবে, আড্ডা হবে, তখন হয়তো জানবো একজন আরেকজনকে, তখন হয়তো আমি প্রশ্ন রাখতে পারবো। বাট রাফি ভাইয়ের কাছে, আচ্ছা আমি তারপরও প্রশ্ন করি, আমি কো-আর্টিস্ট হিসেবে ভালো, কিন্তু কতটুকু ভালো? আচ্ছা, অ্যান্সার তো আগেই দিয়ে দিলা। টু বি অনেস্ট, ইউ আর ভেরি সাপোর্টিভ অ্যাজ এ কো আর্টিস্ট। আর অ্যাক্টিংয়ের জায়গা থেকে যদি বলি, অবশ্যই সে আমার সিনিয়র। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি চেষ্টা করি তার থেকে শেখা, এবং সে খুবই সাপোর্টিভ। থ্যাংক ইউ, খুবই supportive. অ্যাপ্রিসিয়েটেড। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমাদের নেক্সট প্রজেক্ট কবে হচ্ছে? আফটার ডার্ক শ্যাডো, হ্যাঁ, উই আর প্ল্যানিং। আমাদের তো মাথায় আছে। আম ডান, আমি অ্যান্সার পেয়ে গেছি। তো আমরা ডার্ক শ্যাডো শেষ করেই ওইটার অ্যানাউন্সমেন্ট ইনশাআল্লাহ, এটাকে সাকসেসফুল। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি কো আর্টিস্ট হিসেবে কেমন? ওই যে বললাম, ভেরি হাম্বল। আচ্ছা। এবং ওনার একটা সুন্দর ব্যাপার হচ্ছে উনি প্রচণ্ড ঠান্ডা মাথার মানুষ। মানে সিচুয়েশন হয় না যে হুটহাট করে ডিসিশন নেওয়াটা, আমার মনে হয় এরকম প্রডিউসার ডিরেক্টর থাকা উচিত না, যারা মাথা গরম হয়ে যায়, নিজে হট টেম্পার ম্যানেজ করতে পারতেছে না, মেনটেন করতে পারতেছে না, কারণ এটা আর্টিস্টদের জন্য এবং সেটা সবার জন্য অনেক বড় প্রেশার, অনেক বড় ঝামেলা। সো এটা ওনার প্লাস পয়েন্ট, উনি ঠান্ডা মাথার মানুষ এবং উনি খুব সুন্দরভাবে সভ্যভাবে সিচুয়েশন হ্যান্ডেল করতে পারেন। তো এইটা ডেফিনেটলি আমি ক্রেডিট দিতে চাই। আর ডার্ক শ্যাডো করে কি অ্যাকচুয়ালি এনজয় করছো? মানে আমরা তো সামনে করছি। আমার সবচেয়ে ফেভারিট পার্ট হচ্ছে ওয়ার্কশপ। বিকজ আমি এই যে ফাইট করা, মানে সব গার্ল ক্যারেক্টার আমি করেছি। এরকম ফাইটিং বা হয় না যে জোশ, আমি সেটে যাচ্ছি পুলিশের ক্যারেক্টার, মানে ডেফিনেটলি আই এনজয়েড দ্যাট। উনি তো আমার সাথেই কথা বলেন না, আমি কি করে জানবো? আমি তো ওনাকে, আমি আই ডোন্ট নো, উনি খুব শাই টাইপ, খুব সাইলেন্ট টাইপ উনি। মানে আমরা কথা বলার সময় ওনাকে বলতে হয় যে রাফি ভাইয়া আপনি কিছু বলেন, ঠান্ডা থাকাটা, আমরা ওনাকে ঠান্ডা রাখি আসলে। আচ্ছা, হ্যাঁ, না, সেটার সময় শি ইজ ভেরি প্রফেশনাল। তো একদম কাজের দিকে ফোকাস করে। যখন শর্ট থাকে না তখন এসে আবার স্ক্রিপ্ট দেখে, বা যদি সামনে শর্টটা থাকে ওটা নিয়ে রিহার্সাল করে তার কো আর্টিস্টের সাথে। তো আমি তাকে অ্যাটলিস্ট সেটে অনেক প্রফেশনাল দেখেছি, বাকিটা সেটের বাইরে কী করে সেটা আমি জানি না, আমি বলে দিই, হ্যাঁ, এটাতে আই থিঙ্ক পজিটিভই হবে। আই এম নট লুকিং এনিওয়ান। আমার কোনো ছেলে বন্ধু নেই। আমি আমার মায়ের সাথে কথা বলি ফোনে, আমার বেবি আছে, আমার বেবির সাথে কথা বলি। এর বাইরে আমি ফোন আসলে খুব একটা ইউজ করি না। আমি খুব কী বলবো এটাকে, ওল্ড স্কুল টাইপ।
আর আমি কনসেন্ট্রেশন অনেক দিকে মানে একদিকে আমার রাখতে হয়, অনেক কিছু চিন্তা করতে পারি না, আমি এতটা ক্রিয়েটিভ না লাইক আচ্ছা, যদিও সুপ্রিয় আমার ছোট ভাই, বাট অবশ্যই ডিরেক্টর, ওনাকে আমি আপনি বলে সম্বোধন করবো। আচ্ছা ডিরেক্টর সাহেব, ফার্স্ট অফ অল আপনি তো এখনো সিঙ্গেল, আপনার সিঙ্গেল থাকার কারণটা কি? মানে আপনি মিডিয়াতে কাজ করেন, আপনি একজন আমরা ডিরেক্টর, যতটুকু জানি আর কি। তাই না? আপনি একজন অনেক বড় মাপের ডিরেক্টর, বা আপনি বলতে পারি যে আপনি রিও ড্রামার ওনার। তো সেই জায়গায় অ্যাজ এ প্রডিউসার ডিরেক্টর মানুষের তো গার্লফ্রেন্ডের অভাব হয় না, কিন্তু আপনি সিঙ্গেল কেন? আমি সবসময় বিপদ থেকে একটু দূরে থাকতে পছন্দ করি। So, তাহলে তার মানে আপনি মেয়ে মানুষদেরকে বিপদ বলছেন? বিপদ বলছি না, মহাবিপদ বলছি। আচ্ছা, এটা কিন্তু যাবে, তারপর কিন্তু আর বিয়ের জন্য মেয়ে পাবেন না, চিন্তা করুন। না, সেটা আমি ওপেনলি এটা ডিক্লেয়ার করলাম। কি বলবো, আসলে একটা মেয়েকে কন্ট্রোল করা সবসময় আপনার জন্য সেটা মানে সহজ হবে না। কারণ আপনি যে প্রফেশনে আছেন, আমি যে প্রফেশনে আছি, সব কিছু মিলায় দেখবেন যে আসলে আমাদের মধ্যে সবসময় নিজেদের সময় দিতে যেয়ে আমরা হিমশিম খাই। আরেকজনকে সময় দেয়া বা তাকে নিয়ে ভাবনা চিন্তা, এরকম সময়টা খুব কমই থাকে। তো সেই দিক দিয়ে আসলে যদি কোনো সম্পর্কে জড়াতে হয়, তাহলে অ্যাপ্রোপ্রিয়েটভাবেই সেখানে এঙ্গেজ হওয়ার মেন্টালিটি নিয়েই আসলে জড়ানোটা উচিত। তাছাড়া মানুষের জীবনে অনেক কিছু থাকে, না বলা গল্প থাক, এইসবে আর আমরা না যাই। আজকে কেন আমার উপরে এত অ্যাটাক হচ্ছে হাবিব ভাই? আজকে আমার উপর কোশ্চেনটা হচ্ছে যে আপনি ডিরেক্টর, অ্যাজ এ ডিরেক্টর আমাকে ডিরেকশন দিচ্ছেন, আমি অ্যাক্টর হিসেবে কেমন? এটা যদি বলতে হয় তাহলে আমি বলবো যে অনেক প্রজেক্ট তো করা হইলো, বাট ডার্ক শেডোতে যে কমফোর্টটা নিয়ে আসলে আমি শ্যুটটা করতেছি, ইভেন এইখানে হচ্ছে বলতে গেলে সবাই বাঘা বাঘা আর্টিস্ট, সবাইকে মেনটেন করা এবং আপনাদের সবার একটা সাপোর্ট আমার জন্য, যে যার জায়গা থেকে যদি আপনারা আসলেই দক্ষ না হন বা না হতেন, তাহলে কিন্তু আমি শ্যুটটা করতে হিমশিম খাইতাম। অবশ্যই আপনারা প্রত্যেকেই নিজেদের মধ্যে দক্ষতাটা রাখেন এবং আপনারা আসলেই আপনাদের কাজটা খুব মন দিয়ে করার চেষ্টা করেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সি আম আ নাইস পারসন। আই নো। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি মিডিয়ায় না, আম সিরিয়াস, ওকে ওকে। কারণ আমার প্রশ্ন যেটা ছিল সেটা ভাইয়া করে ফেলছে, আচ্ছা, আচ্ছা। সো আমি চেঞ্জ করতে হচ্ছে আমাকে, অ্যান্ড আম ক্রিয়েটিভ। ওয়েট, ওকে। সো আমার প্রশ্ন হচ্ছে, তুমি নিজেকে এই মিডিয়ার এই ডিরেকশনের জায়গাটায় আজ থেকে 3 বছর 4 বছর পর কোথায় দেখো? মানে তোমার এটাকে কি বলে, এইম যেটা, বা এইমটা যদি থাকে, আমি আসলে বলবো কি, আমি একটু ব্যতিক্রম ধরনের গল্পগুলো করতে পছন্দ করি। গতানুগতিক যে গল্পগুলো, এগুলো আসলে আমি চাই না। একটু এক্সেপশনটা রাখতে চাই নিজের মতো, আর যতটুকু যা জানি বা শিখছি সব কিছু ইউটিলাইজ করার প্লটগুলো আমি চাই। সো আমি চেষ্টা করব, অবশ্যই সবারই চেষ্টা থাকে যে নিজেকে আপগ্রেড করার, ডে বাই ডে সবাই আপগ্রেডই হয়। সো আমি চাবো আমার নিজস্ব একটা প্লট সবসময় ধরে রাখতে, যাতে করে অডিয়েন্সকে আমি আমার নিজের মতন আমার নিজের প্রজেক্টগুলোতে একটা এক্সেপশন দিতে পারি। গড ব্লেস ইউ। ইনশাল্লাহ Thank you, আমরা thank সবাই you. চাই, আমরা সবাই চাই এবং দোয়া করি যেন আমরাও সাথে আগাতে পারি। আচ্ছা, আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে, অ্যাক্ট্রেস হিসেবে আমি বলবো না, কারণ এইটুকু আমি পরে ওইটা জানতে পারবো, আমি বুঝবো, বাট একটা মানুষ হিসেবে, ধরো কালকে তুমি শুনলে আমি আর নেই, হ্যাঁ, তো আমাকে মনে পড়লে এটা মানুষ হিসেবে মানে হোয়াট ইউ উইল ফিল? আই গট ইউর কোশ্চেন। Wow. বিষয়টা হচ্ছে মিডিয়াতে আসলে যারা হচ্ছে অ্যাক্ট্রেস বা হচ্ছে যারা কাজ করতেছে, এদের মধ্যে ধরুন যে অনেকের সাথেই কানেক্টেড থাকতে হয়। বাট যদি আমি বলি যে খুব কাছের 3 জন না, যদি খুব কাছের 2 জনের কথাও বলি, তার মধ্যে সাবি আমার একটা অপশন। ও আমার বোনের মতন এবং সে আমাকেও ভাই বলে ডাকে, এবং আমাদের সম্পর্কটা তুইতে পারি। খুব অল্প সময় আমাদের মানে সম্পর্কের ডেপটা খুবই বেশি। ইভেন এই যে মধ্যে ঝইঝামেলা হইলো, এত কিছু হ্যান ত্যান, মানে আমরা বলতে গেলে ওভার ফোন রাতে প্রচুর আড্ডা দিছি, হাসাহাসি, সবাই মিলে, ভাইয়া ছিল, আমরা কনফারেন্সে গল্প করা, এই করা ওই করা। সো আমার যে কোনো কিছু এখন আমি চাইলে দেখা যাচ্ছে, আমার বলতে পারি যে না, আমার
কাছের একটা আমার ফ্রেন্ড হোক, আমার বোন হোক, আমার প্রফেশনাল জায়গারও আমার কলিগ হোক, আমি কোনো কিছু আমি তার সাথে আমি শেয়ার করতে পারি বা আমি তার থেকে সাজেশন নিতে পারি বা কোনো কিছু নিজের মানে সিদ্ধান্তহীনতায় ভুগলেও আমি তার সাথে সেটা আলোচনা করতে পারি। সো যাকে আসলে এই জায়গাগুলোতে ইনভলভ করা যায় সেটা বোঝানোই যায় যে তার সাথে আসলে সম্পর্কের গভীরতাটা কতটুকু হলে এইসব জায়গায় আসলে তাকে ইনভলভ করা যায়। সো সাবি হচ্ছে, আমি বলবো যে ও খুবই ভালো একজন মানুষ। আর তার থেকে বড় বিষয় হচ্ছে ওর আর আমার মধ্যে অনেক মিল, যেগুলো বলতে গেলে আমরা খুব এনজয় করি, আমরা মজা করি, আমরা এক্সট্রিম লেভেলের মজা করি, মানে এটা কি বলবো, আউট অফ বাউন্ডারি। ও যেই কথাটা বললো যে যদি বিষয়টা শুনি যে ও নাই, তো সব কিছুই তার উপর। তারপরেও যেই কথাটা অল্প সময়ে যতটুকু স্মৃতি বা যতটুকু মানে ও ইনভলভ লাইফে, সো এটা আসলেই ইফেক্ট করবে যদি এরকম কোনো কিছু হয়। বাট দোয়া করবো যে তুই ভালো থাকিস বোন, ঠিক আছে? আর না, ভালো মানুষ তো বেশি দিন বাঁচে না, তুমি অনেকদিন বাঁচবা। এই যে এরকমই হয় ওর সাথে বিষয়টা। আমি আমি বলতে পারতেছিলাম না কথাটা, হ্যাঁ, যে ওর মরার আসলে কারণটা কি, আমি তো কারণ দেখি না, তো ও বলে দিল আর কি। ওর মনে কোনো প্রশ্ন নাই আমাদেরকে নিয়ে। না, We না, are so smooth. আছে আছে। এটা আমরা শুটিং এর ফাঁকে we will. আচ্ছা, প্রথমে যদি আমি ওকে প্রশ্ন করি, 2+2 Yeah. কত হয়? যোগ 4. খুব ইজি না? Yeah. মাঝে মধ্যে এই সিম্পল ইকুয়েশনটাও তো বোঝাইতে গেলে আমার রাত পার হয়ে যায়। এটা কোশ্চেন ছিল না? না না, আমি বলতেছি। হ্যাঁ, সো বিষয়টা হচ্ছে কি, কিভাবে, যেহেতু সে একজন নারী, নারীদের একটা সিম্পল ইকুয়েশন কিভাবে খুব সিম্পল ভাবে বোঝানো যায়? না না, ইটস নট রাইট। মেবি তুমি যোগটা ভালো করে বলো নাই, অ্যান্ড আমি আস্ক করি নাই যোগ। আই থট ইটস 22। শেষ, প্রথমটা তুমি অসাধারণ উত্তর, এখন দ্বিতীয়টা ভাবো। সামনে আমি তোমাকে নিয়ে খুবই ভিন্ন চরিত্রের একটা কাজ করতে চাই। ডেট আছে। ডেট থেকে ডেডিকেশনটা দরকার। আমার মনে হয় ও ভিন্ন চরিত্র বলে রেমুনেশনটা কমাতে চাচ্ছে। না না, হি ওন্ট ডু দ্যাট, হি ইজ মাই ব্রো। উই ডু ওয়ার্ক অ্যান্ড গ্রো মানি টুগেদার। যদি এরকম কোনো একটা কাজ করতে চাই, তাহলে তোমার সিদ্ধান্ত কি হবে? বিং অনেস্ট উইথ ইউ, আমি তোমাকে প্রমিস করব না। আমার কাছে যদি আমি স্ক্রিপ্ট পড়ে যদি মনে হয় যে আমি এটা করতে পারবো, এটার দায়ভারটা কিন্তু শুধু আমার যোগ্যতার উপরে, মানে আমার যদি মনে হয় আমি কনফিডেন্ট, এখন আমি দাঁড়ায় গেলাম, আমি তো রূপ দেখাইতে আসি নাই। ডেফিনেটলি মিডিয়া আমি কাজ করেই কিন্তু এতটুকু আজকে তোমরা আমাকে যে ভালোবাসা দিচ্ছ, যে জায়গাটা দিচ্ছ, এটা আমার অর্জন করতে হয়েছে। এটা খালি আমি দেখতে একটু ভালো, হ্যাঁ, ঠিকঠাক, মানে আলহামদুলিল্লাহ, Yes, হোয়াট এভার, মানে অন্য কোনো মাধ্যম না। হ্যাঁ, সো আমার যদি মনে হয় যে এই স্ক্রিপ্টটা ডেফিনেটলি তুমি না ইয়ে করে তো আমাকে দিবা না, আই ট্রাস্ট ইউ, বাট এখানে আমার নিজের প্রতি নিজের ট্রাস্টের জায়গাটাও তো জরুরি। সো স্ক্রিপ্টের কোনো আবার জিক্স তো বিষয়টা ওর এই কোশ্চেনটার মাধ্যমে আমি এই জিনিসটাই বুঝাইতে চাইলাম যে আসলে রিলেশনের জায়গা থেকে ও একটা জায়গা পর্যন্ত কনভিন্স হয়, বাট হচ্ছে যখন জিনিসটা প্রফেশনাল বা সিরিয়াস কোনো ম্যাটার হয়, ও জাজমেন্টাল হয়ে যায়। ও সব কিছু জেনে বুঝে দেখে দেন সে ডিসিশন নেয়। সো এটাও একটা প্রুফ দিলাম আর কি কোশ্চেনের মাধ্যমে। আমাকে একটা কিটক্যাট খাওয়া দিস। ডেফিনেটলি ক্যাডবেরি টু। আচ্ছা, আর রাফিবের কাছে হচ্ছে আমার যে কোশ্চেন, প্রথম কোশ্চেন হচ্ছে আপনার পিচ্চিটাকে কবে নিয়ে আসবেন দেশে? আচ্ছা, আমি হয়তো নভেম্বর অথবা ডিসেম্বরে যাব, একই সাথে ওইটা প্ল্যান করছি। তো সো ইউকে হয়ে ইউএসএ যাবো, তারপর ইউএসএ থেকে গিয়ে নিয়ে আসবো। রাফিবের মাশাআল্লাহ ফুটফুটা একটা মেয়ে আছে এবং সে যে এতটা কিউট, মাশাআল্লাহ। আরুষি, and her age is now 10 months old. তো আমিও অনেক উদ্দীপ, আমি নিজেও এখন আমার মেয়েকে আসলে কোলে নিতে পারিনি। যে আমার মেয়ে ওইখানে জন্ম নিয়েছে, তো ওর পেপারসও তো এখনও সময় লাগছে, আর আমি আমার এখানে বিজনেসের কাজে, মিডিয়ার কাজে ব্যস্ত। সো যাবো বলে অনেক কিছু, কারণ আবার মাঝখানে যাওয়ার প্ল্যান ছিল, তখন আবার এই যে দেশের সমস্যার কারণে যাওয়া হয়নি। সো ফাইনালি আমি নভেম্বর বা ডিসেম্বর ইনশাল্লাহ গিয়ে নিয়ে আসবো, ওয়াইফ সহ বেবি সহ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে একজন লয়ার সালমান রাফি, আরেকজন অ্যাক্টর সালমান রাফি, দুইজন দুই জায়গার,
সো এই দুইটা জিনিসকে যখন একসাথে নিয়ে মার্চ করতে হয় তখন কি কোনো ডিফিকাল্টিস ফেস করেন? আসলে আই ডু এনজয় দিস ম্যাটার্স আ লট। আমার কি হয়, ছোটোবেলা থেকে একটা কাজ বেশিক্ষণ করলে আমি ওটাতে বোর হয়ে যাই। যখন লয়ের কাজ করতে থাকি দেখা যায় 2-3 মাস হলে মনে হয় যে আর ভাল লাগতেছে না, অন্য কিছু যদি করতে পারতাম। এখন যেটা ভালো হয়েছে যে কয়েকটা কাজ একসাথে করছি, তো দেখা যায় যে যখন মিডিয়া করতে করতে বোর হয়ে যাই তখন কিছুদিন অফ দিয়ে আবার ধুমায় লয়ের কাজ করি, আবার ল করতে করতে বোর হয়ে গেলে এসে আবার মিডিয়াতে কাজ করি, এভাবে চলতেছে। Too many ways to earn pound or dollar. আমার উই শুড ডু আ সাইড বিজনেস টু সামথিং, মানে It should be, I think, আমার I think. হ্যাঁ এডুকেশনটা অন্তত কাজে লাগানো উচিত। হ্যাঁ, এটা- আমি একটা কথা বলতে পারি যে অফকোর্স মানে আমরা যদি বলিউডের অ্যার্টিস্ট শাহরুখ খানের কথা বলি, ও অ্যাক্টিংয়ে যতটুকুই ইমোশন নেয়, ধরো 100 কোটি টাকা একটা ফিল্মে নেয়, কিন্তু ও আজকে যে ধরো 10,000 কোটি টাকার মালিক, ও কি অ্যাক্টিং করে এটার মালিক হয়েছে? না, ওটার সাথে ও আর অনেক অ্যাক্টিভিটিস করে যেটা সে প্রমোট করে। সে কিন্তু একজন পাক্কা বিজনেসম্যান। সাবজেক্ট কি ছিল তো? যে বললা যে অ্যাজ এ লয়ার অ্যান্ড অ্যাজ এন আমার অ্যাক্টর। ইংলিশ ডিটেলস ও আচ্ছা আচ্ছা, তার সাবজেক্ট ওকে। এখানে যে আপনি লয়ার, হ্যাঁ, ও ইংলিশ লিটারেচার, Yes, yes, yes. আমি ফার্মাসিস্ট, বাট আমরা কেন ঘুরে ফিরে এই জায়গাটায় এসে? দ্যাটস এ গুড কোশ্চেন। যেমন আমরা এই মিডিয়াটাকে বা এই শিল্পটাকে ভালোবাসি, এটা আমাদের প্যাশন। Yes, এটাই বলছি না যে আমাদের উপর কিন্তু কোনো গার্জিয়ানও চাপিয়ে দেয়নি, না। অথবা এরকম না যে জীবিকা নির্ভর তাগিদে আমরা এখানে আসছি। আমরা তিনজনই মনে হয় যে শিল্পটাকে ভালোবাসি, এর জন্যই আমরা এই কাজগুলো আর করছি। আমাদের কাজের জায়গাটা তো এখন নিজেকে ক্যামেরার সামনে নিয়ে মনে করেন যে এই যে পার্সোনাল লাইফ হতে পারে, আমি আমার ব্যক্তিগত জীবনে অনেক অখুশি অসুখী মানুষ, কিন্তু আমি যখন ক্যামেরার সামনে আসছি কে কেয়ার করতেছে? নোবডি। তো এই মেন্টাল প্রেশারগুলো নিয়ে মানে এইখানেও আমি আগায় যাব, একটা জায়গায় ফোকাস, দেন আমি আরেকটা জায়গায় কাজ করব, এর জন্য আমার মনে হয় অনেক ধৈর্য, অনেক সাহসের প্রয়োজন হয়। একটা মজার বিষয় কি, ক্যামেরার সামনে বা ক্যামেরার পেছনে যারা কাজ করে, আর আমরা যেটা দর্শকদের দেখাই, আমরা যে ড্রামা দেখাই বা যেসব ক্রাইসিসগুলো দেখাই, যেগুলো মানুষ এনজয় করে, বাট যারা কিনা ক্যামেরার পেছনে বা সামনে বা যারা অ্যাক্টিং করছে, এদের পার্সোনাল লাইফের ক্রাইসিসগুলো বা কমন প্রবলেমসগুলো বা হচ্ছে তাদের যেই চেষ্টাটা করতেছে শুরু থেকে টার্ম বাই টার্ম, যদি এই জিনিসগুলো যদি মানুষকে কখনো দেখানো যায়, মানুষ তখন বুঝতে পারবে যে আমরা যখন একটা প্রজেক্টে 10টা মানুষকে হাসাচ্ছি, 10টা মানুষকে কাঁদাচ্ছি, 10টা মানুষকে ভাবাচ্ছি, কিন্তু এই প্রজেক্টের পেছনে যারা কাজ করতেছে, যখন তারা হাসাচ্ছে মানুষ, তখন কি তারাও হাসতেছে, না তাদেরও পার্সোনাল লাইফে কোনো কান্নার প্রতিচ্ছবি আছে? বা যখন যারা কাঁদাচ্ছে তখন কি তাদের মতন এরাও দুঃখী, না এরাও সুখে আছে? এই বিষয়গুলো যদি একটু মানুষের সাথে কানেক্টেড থাকতে পারতাম তাহলে আমার কাছে আরো ভালো লাগতো। একটা কথা আমার খুব শাইলার ভালো লাগছে, সেটা হচ্ছে যে ওই যে পার্সোনাল লাইফে যখন প্রবলেম হয় কারণ, সেটা হচ্ছে যে যদি কিছু সর্ট আউট করতে হয় তাহলে আইনের কাছে যাওয়া উচিত, কারণ দর্শক অথবা অন্য কেউ তো আর সেটা ডিসাইড করে দিবে না। তো ওইটাই যখন এটা আসলে মিডিয়ার সামনে আনা হয় তখন কিন্তু আসলে এই যে যত তুমি বলো তোমার, আমিও তো জানি আমার কত স্ট্রাগল করতে হচ্ছে। যেমন বলছে যে আমি আমার কি এই প্রফেশনের পাশাপাশি মিডিয়াতে কাজ করছি, আমি বলবো না যে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করছে বা সাপোর্ট করছে না, মানে দুইটাই মিডল। তো আমি কিন্তু অ্যাকচুয়ালি ওইভাবে সাপোর্ট কারো থেকেই পাই না, আমার ফ্যামিলি কারো থেকেই, বিকজ তারা একটা কথাই বলে যে ইউ হ্যাভ অ্যাচিভ এভরিথিং, তোমার এখন অ্যাক্টিং করার দরকার কি? কিন্তু এটা যে আমার প্যাশন সেটা তো আর আমি অন্য পার্সনকে বোঝাতে পারছি না। আমরা যে গল্পগুলো কাজ করি আসলে কিছু গল্প এরকম থাকে সেগুলো শুধু আপনাদেরও না আমাদেরও, হ্যাঁ, আমরাও কোথাও না কোথাও সাফারার। আমরাও যখন স্ক্রিপ্ট পড়ি হয়তো আমরাও কেঁদে দিই, হয়তো সেটা যখন আমরা অ্যাক্ট করছি তখন মনে হয় যে আমিও এইটা তো আমিও ফেস করে আসছি, অনেক সময় এই কষ্টটা আমারও। দর্শক তালি দেয় যে খুব ভালো অ্যাক্টিং করে, ভালো অ্যাক্টিং করে, বাট সে যে নিজের রোলটাও প্লে করতেছে কিনা দর্শক হ্যাঁ। কিন্তু তাও জানে না। সো বাট দ্য থিং ইজ যে আমরা আসলে সবাই চাই, যারা এই যে ডিরেক্টর, আর্টিস্ট এবং যারা যুক্ত আছেন এই কাজের সাথে, সবাই একটা গুড এনার্জি দিতে চাই আমাদের দর্শকদের। ডেফিনেটলি আমরা চাই ওনাদের কাছে যেতে, ওনাদের ভালোবাসা যেন আমরা পাই, সাপোর্ট পাই। হ্যাঁ, এইভাবেই ভালো গল্প আসে, ভালো কাজ হয় না। আপনারা যদি আমাদের অ্যাকসেপ্ট না করতেন ডেফিনেটলি আমাদের কাজের কোনো ভ্যালুই হতো না। হ্যাঁ, সো নেগেটিভটুকু আমরা আমাদের ওই বক্সে আটকে রাখি,
এবং ওইটাই- ওইটা ওইটাই উচিত। আটকে রাখাটাই উচিত, ভালো। ভালো। আপনারাও এটাকে অনেক সময় অনেক কিছু একটা শ্রেণী আছেন দর্শক, ওনারা ওই আর্টিস্টদের পার্সোনাল লাইফ বা একটা মানুষের ব্যক্তিগত জীবনে অনেক ঘাটাঘাটি করতে চান। ওনারা হয়তো চেনেন না, জানেন না, হুট করে সে একটা কমেন্ট করে দিলেন। হ্যাঁ, আপনার পছন্দ না, ঠিক আছে, আপনি পছন্দ না হলে হয়তো আপনার কাছে অনেক অপশন আছে, আপনি যাকে পছন্দ তার কাজ দেখেন। আমাকে হয়তো আরও 10 জন পছন্দ করছে, তা আপনি ওনাদেরকে গিয়ে কেন বলতেছেন যে ভাই ওর তো একটা সমস্যা এরকম এরকম? ওনাদের চোখ আছে, ওনারাও জাজ করতে পারেন, তার ওনাদেরও থেকে বড় মেধা বিষয় আছে। হচ্ছে So, পার্সোনাল লাইফে যার যতই সমস্যা থাক বা যাই থাক না থাক, একান্ত পার্সোনাল। তারপরে যখন দেখা যায় যে সারা দিন অডিয়েন্সের জন্য শুটিং করার পরে যখন যে তাদেরই কোনো নেগেটিভ কিছু একটা দেখতে হয়, তখন আসলে কষ্টটা লাগে। কারণ ডিমোটিভেট করার তো প্রয়োজন নেই, তাই না? আমরা মোটিভেশনটাই চাই। আমি যেটা বিলিভ করি বা আমি যেটা পাচ্ছি, ফেস ভ্যালু মানি বেনিফিট। এখনকার দুনিয়ায় আপনার ফেস ভ্যালু মানি বেনিফিট। আমি ব্যারিস্টার সালমান রাফি, তো আমি অ্যাক্টিং করছি, আমাকে যখন মানুষ চিনবে তারাও জানবে যে আমি একজন ব্যারিস্টার। তো সেখানে স্বাভাবিক হয়তো আরও 2-3টা ক্লায়েন্ট বেশি আসবে, এটাই স্বাভাবিক। আর সেই ক্ষেত্রে হ্যাঁ, আমি যখন থেকে মিডিয়াতে আসা মানে কাজ করা শুরু করেছি, সেখান থেকে যখন কেউ জানতে পারে, অন সেটও এটা হয়, অন সেট যখন জানে যে আমি ব্যারিস্টার, দেখা ভাই আপনার সাথে একটু কথা আছে, তার জমির একটা সমস্যা বা এর একটা সমস্যা, এবং অলরেডি আমি সেটা করেছিও। মিডিয়ার কয়েকজন পার্সনকে আমি আমার বেস্ট হেল্প করার চেষ্টা করেছি। যেটা বললেন কনফিডেন্সিয়ালিটির কথা, মানে যেটা হচ্ছে যে কোনো ক্লায়েন্ট এসে তার পার্সোনাল প্রবলেম আমাদেরকে বললো, যখন আমি লয়ার, তো এটা আমাদের এথিক্সই পড়ে, লয়ারের এথিক্সই পড়ে যে আমাদেরকে সেই কনফিডেন্সিয়ালিটি রক্ষা করতে হবে। তো আমি অ্যাজ এ লয়ার আমার এথিক্স ফলো করেই চলি, আমি সেটা কখনোই কোথাও প্রকাশ করি না যদি ক্লায়েন্ট আমার সাথে, অ্যাজ এ ক্লায়েন্ট আমার সাথে কেউ কিছু শেয়ার করে। ভাইয়ের সাথে বসে একটা আড্ডা হলো, কো আর্টিস্টের সাথে বসে একটা আড্ডা হলো, যেটার কাজ আবার হচ্ছে। সো ডেফিনেটলি এটা আসলে আমরা তো কাজ করে বাসায় ঢুকে যাই, তারপরে হয়তো ওইভাবে যার যার লাইফে বিজি হয়ে যাই, যোগাযোগ হয় না। থ্যাংক ইউ যে আজকে হয়ে গেল আড্ডাটা, খুবই আনন্দিত। আমার তো ভালোই লাগে আড্ডা দিতে, আমি খুবই আড্ডাবাজ একটা মানুষ। আর তার থেকে বড় বিষয় হচ্ছে কাজের মানুষের সাথে আড্ডা দিলে হয় কি, এক মিনিট, তুমি কি আমাদেরকে কাজের মানুষ বলছো? অবশ্যই। সো মানে কাজের লোক? না না, আচ্ছা ঠিক আছে, তারপরে গেলাম। আচ্ছা ঠিক আছে, ডিরেক্টর তো বলতেই পারেন না। বিশেষ করে কাজের মানুষের সাথে যখন আড্ডা দেয় বা দেয়া হয়, তখন হয় কি আড্ডাটাও যেরকম জমে, তখন বিভিন্ন কাজের, তুমিও কাজের, হ্যাঁ, তখন বিভিন্ন কাজের বিষয়ে আগানোও যায়, নতুন পরিকল্পনা করা যায়, সব কিছু মিলে প্রোডাক্টিভ একটা আড্ডা হয়। সেটাই। সো কাজ করেই তো জীবন, আমরা সবাই কাজের বিনিময়ে খাদ্য, হ্যাঁ, কাবিখা। কাবিখা। Yes. আর হচ্ছে আমাদের ডার্ক শ্যাডো যে ওয়েব ফিল্ম বেসিক্যালি, সো ওইটাতে হচ্ছে আমরা খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার দেখব। আপনারা দেখতেই পাচ্ছেন, মেরা ভাই। সো ওকে আসলে ইন্ট্রোডিউস করায় দেওয়ার মতন কিছু নাই, ওকে সবাই দেশের একভাবেই চিনে। ফার্স্ট টাইম হচ্ছে আমার কিছু প্রজেক্টে তাকে আমরা স্ক্রিনে দেখতে পাবো। তো এটা ওর জন্য যেরকম একটা নতুন অধ্যায়, আমার জন্য একটা নতুন অনেক বড় চ্যালেঞ্জ। কারণ আসলে ওর অডিয়েন্সের তো অভাব নাই, সবাই ওকে পছন্দ করে। সো ওকে ওইভাবে স্ক্রিনে রিপ্রেজেন্ট করাটা, এটা আমার জন্য একটা টাফ জব, বাট আমি চেষ্টা করতেছি খুব ভালোভাবে তাকে সবার সামনে নিয়ে আসা। ওইটা বেসিক্যালি হচ্ছে আমাদের ড্রামা পার্ট ছিল আমরা, বাট অ্যাকশন, সাসপেন্স বা বাকিগুলো হচ্ছে আমরা এই নেক্সট লটে করব, ভেরি রিসেন্ট। সো সব কিছু মিলেই একটা ধামাকা হবে। ফিল্মটার যে নাম ডার্ক শ্যাডো কথাটাই আসলে অনেক কিছু বলে দেয় যে এটার ক্যারেক্টারগুলো কীরকম হতে পারে। আর আমি এর আগেও হয়তো একবার বলছি, আপনারা জানবেন যে মানে নেগেটিভ রোলের প্রতি আসলে আমার একটা সিম্প্যাথি কাজ করে, একটা দুর্বলতা কাজ করে। সো সেখান থেকে সুপ্রিয়র সাথে আমার অনেকবার ডিসকাশন হয়েছে যে ভাই তুমি যদি আমাকে কোথাও এরকমভাবে ফিচার করার চিন্তা করো, তাহলে অলওয়েজ এটা তুমি মানে নেগেটিভ রোলের দিক থেকেই আমাকে দেখবা। সো এখানে একটা এজেন্ট ক্যারেক্টারে আমি থাকতেছি, আর বাকিটা আসলে একটা সাসপেন্স বা একটা সারপ্রাইজ থাকলো।
সব কথা একবারে না বলি।